নমস্কার, ভিশন পোস্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের আন্দোলনে ধুমধুমাকার। বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের আন্দোলনে ধুমধুমাকার। রীতিমতন ওই আন্দোলনের মধ্যে পিছনের গেট দিয়ে ঢুকেছে সব্যসাচী দত্ত। এই সব্যসাচী দত্তকে সব্যসাচী দত্ত হলো তৃণমূলের কাউন্সিলর। বিকাশ ভবন অঞ্চল যেই পৌরসভার মধ্যে পড়ে সেই পৌরসভার কাউন্সিলর হলো সব্যসাচী দত্ত। হ্যাঁ, এই সব্যসাচী দত্ত কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো তৃণমূল করে সেই সব্যসাচী দত্ত এখন তৃণমূলে রয়েছেন। মিস্টার দত্ত যখন বিকাশ ভবনে পৌঁছায়, আন্দোলনকারীরা তাকে দেখে স্লোগানিং করে এবং তাকে ঢুকতে বাধা দেয়। অভিযোগ সব্যসাচী দত্তের। কিন্তু তাই বলে সরাসরি গায়ে হাত। হ্যাঁ, সব্যসাচী দত্তের নেতৃত্বে আর বিকাশ ভবনের চাকরি প্রার্থীদের উপরে আক্রমণ এবং একজন গুরুত্বপূর্ণভাবে অসুস্থ। আমরা সেই ছবি দেখাচ্ছি। তার পাশে বিকাশ ভবনের পাশে আজ সব্যসাচী দত্তের নেতৃত্বে চাকরি প্রার্থীদের উপরে বেয়ারহ অত্যাচার। এই অত্যাচারের জবাব সব্যসাচী দত্ত দিতে গিয়ে রেগে গেছে সাংবাদিকদের উপরে। এই আক্রমণের হাত থেকে রেহাই পেল না ভারতের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাংবাদিকরাও। ফের সাংবাদিকদের উপরে আক্রমণ হলো আজ বিকাশ ভবনের সামনে। যখন চাকরি প্রার্থীদের উপর আন্দোলনের খবর করছিলেন যে সমস্ত সংবাদ মাধ্যম, তাদের উপরও আক্রমণ করা হয়েছে, তাদেরকেও মারা হয়েছে। বিকাশ ভবনের সামনে সাংবাদিক সহ যোগ্য চাকরি প্রার্থী, যাদের যোগ্য না অযোগ্য কোর্ট এখনো বিচার করতে পারেনি, সেই সমস্ত চাকরি প্রার্থীদের উপরে হামলা। এই যারা হামলা চালিয়েছেন তারা সব্যসাচী দত্তের সঙ্গেই এসেছিলেন এবং সব্যসাচী দত্তকে এই নিয়ে প্রশ্ন করতে গেলে সংবাদ মাধ্যমের উপরে রীতিমতন রেগে যায় সব্যসাচী দত্ত। দেখুন সেই ছবি, কি বলছে সব্যসাচী দত্ত। চাকরি প্রার্থী কে যোগ্য কে অযোগ্য এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে, এটা আমি বিচার করব না। রাজ্য সরকার রিভিউ পিটিশনও দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে চাইছেন রিভিউ পিটিশনটা যেন খুব মানবিকভাবে দেখা হয়। ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে, বলেছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না, এগুলো কি? আর তাদের চাকরি হারিয়েছে, আমরাও তাদের সঙ্গে সহমর্মিতা। তার জন্য এটা নয় যে তারা অন্য সব মানুষকে 10.5 কোটি মানুষকে ডিস্টার্ব করে দেবে। কিন্তু আজকে যখন ঘেরাও অভিযান চলছে ঠিক সেই মুহূর্তে আপনি এলেন, কিন্তু একটা রোড কেন তারা ব্লক করে শুয়ে পড়বেন? আপনার পোস্ট এখানে ছিল, সেই জায়গা থেকে তারা কিন্তু ক্ষোভে উপড়ে পড়ে। কি বলবেন? ক্ষোভ যেমনি চার পায়া তার তেমনি মুগুর। এখন একটাও লোক নেই, দেখুন একটা লোককেও আপনারা টেনে এনেও মিডিয়া সরাতে পারবেন না। দাদা এই দিয়ে রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? তাহলে যাবেন। ভালো হয়েছে, এটা করতে পারেন না। বেশ করেছি। পেশেন্ট আটকে গেছিল, কি করবেন? পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? পেশেন্টকে আপনি রিলিজ করিয়েছেন, আপনারা চান পেশেন্ট মরে যাক, তারপরে ওটা নিয়ে আপনারা ইয়ে করবেন। চলুন। অত্যন্ত লজ্জাজনক, ধিক্কারজনক, রক্ষাজনক ঘটনা। পুলিশের এই যে আচরণ এবং পুলিশের এই যে ভূমিকা, তাতে আমরা আমরা দেখতে কিভাবে দেখছি এটা কিন্তু বড় কোনো ঘটনা নেই, লজ্জাকর ঘটনা। আজকে সমাজের এই পরিস্থিতি, আজকে এই বিকাশ ভবনের দুর্নীতির কারণে শিক্ষকদেরকে বিনা কারণে নিরপরাধ শিক্ষকদেরকে আজকে মা খেতে হচ্ছে, লাঠিচার্জ করতেছে, রাস্তাঘাটে মাঠে কাটিয়ে গুন্ডা লেগে দিয়ে। তাহলে এদের কি করুক? যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে থাকার পরিবর্তে, তাদের চাকরি মহিমায় ফিরে যাওয়ার পরিবর্তে তাদের উপর তিনি জোর জবরদস্তি করছেন, লাঠিচার্জ করছেন। পুলিশকে দিয়ে আমাকে নিজে পুলিশ ওখানে ফেলে দিয়েছিল, পুরো পদপিষ্ট হয়ে মরে যাচ্ছিলাম, আমরা চিপে যাচ্ছিলাম। দুজন শিক্ষক আছে জানি না কে, তারা টেনে আমাদেরকে তলা থেকে বের করেন এবং শুধু নিচে ফেলেছে তা নয়, ওনাদের যে ল্যাপের যে লাঠি ছিল সেটাতে করে পুরো একদম নিচে আমাদেরকে চিপে দিয়েছিল। পুরো আজকে মারা যেতাম, সেখান থেকে পুরো বের
নয়, কোনো দপ্তর ঘেরাও করা নয়। ওনারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে অসহযোগিতা করছে। বলা হয়েছিল এবং হুমকি দিচ্ছে, যথারীতি আমাদেরকে ভেতর থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য আমাদেরকে বলছে, নাহলে আমাদের উপর লাঠি দেখতে হবে, আরো মারধর করা হবে, আরো আমাদের উপরে মানে নির্যাতন করা হবে। এই হুমকিগুলো দিচ্ছে। পুলিশ এবং সাদা পোশাক পরা মনে হয় পুলিশ, জানি না, আমরা বুঝতে পারছি না। কিন্তু পুলিশ কাউন্সিলর ছিলেন এখানকার। তো এই পুলিশেরা এবং সভ্যসাচী দপ্তর নিচে তিনি আমাদেরকে হুমকি দিয়ে গেছেন। হ্যাঁ, হুমকি দিয়ে গেছেন। প্রয়োজনে আমাদের উপর তিনি বল প্রয়োগ করবেন এবং এই দপ্তর থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সভ্যসাচী দপ্তর থেকে গুন্ডা বাহিনী ছিল আমাদের, মানে আমাদেরকে বল প্রয়োগ করার জন্য। এখনো পর্যন্ত আজকে এই যে দপ্তর দুর্নীতি লড়লে আমরা যে আসতে বলেছি, এই দপ্তর আজকে নেতাজি ইন্দ্রের শিক্ষামন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন আমাদের সিএম। তিনি বলেছিলেন যে যোগ্য যারা করবেন সব করবেন, কিন্তু তারা আমাদেরকে না জানিয়ে রিভিউ ফাইল করেছেন। ড্রাফটিং কি হয়েছে আমাদেরকে দেখাননি। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে ড্রাফটিংটা দেখাবে, তাও দেখাননি। আমরা বারবার অনুরোধ করেছি, হাত জোর করে আমাদের সঙ্গে বসা হোক আলোচনায়। তারা বারবার আমাদেরকে বকা শুরু করেছে, ফোন ধরছে না। কোনো আধিকারিকের মাধ্যমে খবর পাঠিয়ে তারা পিছন গেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে অযোগ্যদের সঙ্গে মিটিং করার পর। তাহলে এই কি আমাদের পাওনা? আমরা চাই আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার সব মহিমায় যারা যোগ্য তাদের চাকরি তারা না ফিরিয়ে এইভাবে তারা আমাদেরকে গুন্ডা দিয়ে তাড়াচ্ছে, আমাদের উপর বল প্রয়োগ করছে। তাহলে এটাই কি অবস্থা সমাজের? আজকে সমাজ ব্যবস্থা বুঝে দাঁড়িয়েছে। আমরা ইমিডিয়েট চাই আজকে উনি আমাদের সঙ্গে বসুক এবং এই রিভিউ পিটিশনের মাধ্যমে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে সব মহিমায় পুনর্বহাল করা হোক। কি করে করবেন আমরা জানি না। ওনাদেরকে রাস্তা বের করতে হবে। সুবিধা ওনারাই করেছেন, তাই রাস্তা তাদেরকে বের করতে হবে। যদি আজকে তারা করতে না পারে, আমরা কিন্তু একদম বৃহত্তর আন্দোলনে যাবো। আজকে আমরা এই প্রয়োজন হলে এখানে কিন্তু বৃহত্তর আন্দোলনে গিয়ে একদম সমগ্র দপ্তর জ্বালিয়ে দেবো। প্রয়োজন হলে গোটা বিকাশ ভবন আমরা আগুন ধরিয়ে দেবো। মুখ্যমন্ত্রীকে 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে আপনাদের সঙ্গে দেখা করেছে। আর কিছুক্ষণ মাত্র বাকি আছে, কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আসছেন? মুখ্যমন্ত্রী তো নিজে বলেছেন যে আমি মানবিক। তিনি ইন্দোর স্টেডিয়ামে দাঁড়িয়ে সবাইকে সামনে প্রেস কনফারেন্সে বলেছে যে আমরা যোগ্যদের সঙ্গে চাকরি যোগ্যদের জন্য আমরা করবো। আজকে দেখুন তার প্রমাণ যে তিনি আদৌ যোগ্যদের সঙ্গে থাকতে পারেন কি পারেন না, তার প্রমাণটা তিনি নিজে দেবেন যে তিনি কতটা মানবিক। তিনি কিন্তু এখনো আমাদের সঙ্গে সহযোগিতা করেননি। তিনি আমাদেরকে এখনো পর্যন্ত অসুবিধা করে গেছে। তিনি আমাদেরকে না জানিয়ে রিভিউ পিটিশন করেছেন, যেখানে শিক্ষা দপ্তরের ব্যর্থতার সঙ্গে আমাদের প্রতিনিধিদের মিটিং এ ঠিক হয়েছিল যে আমাদের লয়ারদের সঙ্গে কথা বলে আমাদেরকে ড্রাফটিং দেখিয়ে আমাদেরকে জানিয়ে তারা রিভিউ করবেন। সেটা না করে রাতারাতি তারা করেছিল কোনো রকম ইনফরমেশন না দিয়ে। যখন আমরা চেয়ারম্যানকে এসএসসি জানতে যারা কোনো জিজ্ঞেস করি, তখন তিনি বলেছেন যে আমাদের রিভিউ পিটিশন কিছু ভুল আছে, দেখানো যাবে না আজকে ডায়েরি। অথচ সেই দিন রাতে পিটিশন ফাইল হয়েছে, তার প্রমাণ সুপ্রিম কোর্টের সাইটে গেলে আপনারা দেখতে পাবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই মানব দরদি আমাদের সিএম তিনি কতটা মানব দরদি, কতটা আমাদের যোগ্যদের সঙ্গে রয়েছেন। আমরা এসেছিলাম সেদিনকে রাজবংশের সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমরা বাড়ি ছিলাম, সকাল 10টা থেকে বাড়ি ছিলাম সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে জানা গেল কি শিক্ষামন্ত্রী পিছনের গেট দিয়ে আমাদের সঙ্গে দেখা না করে অযোগ্যদের সঙ্গে মিটিং করে বেরিয়ে চলে গেছেন। তাহলে ভাবুন তিনি কতটা মানব দরদি, তিনি যোগ্যদের সঙ্গে কিভাবে আছেন। আজকে ওনার জন্য আমাদেরকে রাস্তায় বসতে হয়েছে, ওনার এই দপ্তরের দুর্নীতির জন্য বসতে হয়েছে। তিনি এখন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। আমরা চাই উনি ইমিডিয়েট আমাদের সঙ্গে ব্যবস্থা করুন। সব মহিলায় যোগ্যদের চাকরিকে ফিরিয়ে দিতে হবে, তাদেরকে পুনর্বহাল রাখতে হবে। তিনি বলছেন নোটিফিকেশন বের করতে হবে তার দপ্তর, কেন ওরা কন্ডেম হয়ে যাবে, কারণ আদালত অবমাননা হবে। আরে আদালত তো বলেছে যে অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরিয়েছে, সেই টার্মিনেশন লেটার ধরে আগে সাইটে আপডেট করতে বলুন, করেনি। 12% মানুষ চলে তাদের বেতন ফেরত দিতে বলেছে, সেই নোটিশ দিয়েছে, যায়নি। তখন আদালত অবমাননা হচ্ছে না? আমাদের পরীক্ষার বিজ্ঞপ্তি না বের করলে কি আদালত অবমাননা হচ্ছে? জায়গা পায় না গেলে এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এতগুলো মানুষের পরিবার নিয়ে ছিনিমিনি খেলছে। আমাদের কতজন শিক্ষক শিক্ষিকা প্রাণ হারিয়েছেন এই অবস্থার মধ্যে থেকে। সেই দায়টা কে নেবে? আজকে তার এই ক্ষতিপূরণটা কে ভরবে? তার পরিবারটাকে কে দেখবে? তার যে জীবনটা তিনি শেষ করে দিলেন নিরপরাধে, তারা এদের অযোগ্য এই অযোগ্য আধিকারিকদের জন্য, দপ্তরের জন্য, সরকারের জন্য যে তাদের জীবনটা শেষ হয়ে গেল, কে দেবে? আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা রাস্তায় বিনা অপরাধ বসাইতে তাদের সঙ্গে তার পুরো ফ্যামিলি আজকে মরতে চলেছে। তার দায় ওনাকে নিতে হবে। যে করেই হোক আমাদেরকে আমাদের বিদ্যালয়ে আমাদের পদে স্বমহিমায় কন্টিনিউশন সহ পুনর্বহাল রাখতে হবে। কি করে রাখবে? আমাদের জানার দরকার নেই। পরীক্ষা আমরা অলরেডি দিয়ে চাকরি
চাকরিটা যোগ্যতার সঙ্গে পেয়েছি। ইন্টারভিউ, রিটেন, বারবার ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, তারপরে 50 বার সিবিআই যাওয়া সত্ত্বেও, অফিস যাওয়া সত্ত্বেও আমরা জমা দিচ্ছি ডকুমেন্ট। আমরা একবার পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে নিজে যোগ্যতা পেয়েছি। যে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির এত দুর্নীতি হয়েছিল, তার আমলে আমরা চাকরি পেয়েছি। মানে আমরা অধিকতর যোগ্য, আমাদেরকে তিনি বাদ দিতে পারেননি, আমরা এতটাই যোগ্য ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের যোগ্যতা আমরা তুলে তুলে প্রমাণ করেছি। আজকে আমরা নিজের যোগ্যতা আর প্রমাণ দেবো না। মাতা পিতাও কিন্তু দ্বিতীয়বার প্রমাণ দেওয়ার আগে মাটি তলা নিতে গিয়েছিলেন। তার সতীর্থের প্রমাণ দ্বিতীয়বার দেওয়ার আগে তিনি ভূগর্ভে প্রবেশ করেছিলেন। আমরা অসংখ্য বার দিয়েছি প্রমাণ, আর দেবো না প্রমাণ। এবারে ওনাকে একটাই মূল দাবি যে আমরা কোন রকম দুর্নীতির সাথে যুক্ত নই। সিবিআই তদন্ত করে আমাদের নামে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমাদের চাকরিটা যাতে সুপ্রিম কোর্ট থেকে আইন অনুযায়ী আবার পুনর্বহাল করা হয়, সেটাই মূল দাবি। তার জন্য আপনারা কোন মন্ত্রিসভার মিটিং করবেন, কোন লয়ার দেবেন, কখন সুপ্রিম কোর্টে রিভিউ করবেন, কি রিভিউ করবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু স্পষ্ট করে আমরা বলে দিতে চাই, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী প্রায় যে 19-20 হাজার আছে, তাদের সবার প্রত্যেকের সব পদে পুনর্বহাল করতে হবে। সেটা রিটার্নাল করতে হোক, কিংবা রিভিউ করে হোক, কিংবা করে হোক, কোন রকম নতুন পরীক্ষায় কোন রকম নোটিফিকেশন আমরা মানছি না, মানছি না। লড়াই আমরা যেমন গত 7 দিন ধরে রাস্তায় মাটি চাষ করে আছি, ঝড় বৃষ্টি তীব্র গরম মুখের সাথে এখনো থাকবে। তার কারণ এই লড়াইটা মিডিয়ার লোক হাত দিচ্ছে কেন? আমাদের হাত দিচ্ছে কেন?